আজকের সেই দিন যেদিন মা ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছিলেন। আপনারা জানেন জন্মসূত্রে মা ছিলেন ফরাসি। প্রশ্ন হতে পারে যে মা যখন ফরাসি, আমাদের একটা সংস্কারে লাগে, আমাদের মনে হয় যে ভগবান বোধহয় ভারতবর্ষেই অবতীর্ণ হন। কিন্তু যিনি জগৎ জননী, তিনি দেশ এবং কালের ঊর্ধ্বে। তার প্রয়োজনে তিনি যেখানে মনে করবেন সেখানেই তিনি মানব দেহে আসবেন। একটা প্রশ্ন স্বভাবতই উঠতে পারে, মা আচ্ছা ফ্রান্সে জন্মগ্রহণ না করে কেন ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন না? যুক্তিশাসিত মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। নলিনীদা সাধক কবির মনীষী নলিনীকান্ত অসাধারণ উত্তর দিয়েছেন। পৃথিবীতে এক সময় চিন্তার জগতে, সৌন্দর্যের জগতে ফ্রান্স বিশ্বে অন্যতম ভূমিকায় ছিল। আমরা যদি ফরাসি দেশের যে ইতিহাস যদি আমরা জানি, শুধু তাই না, আজকে মানুষের সামনে যে সাম্যবাদী আদর্শ, সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ প্রথম ফরাসি বিপ্লব সেটা দেখিয়েছিল। সুতরাং ফরাসি দেশ হচ্ছে সমস্ত পৃথিবীর মস্তিষ্ক। একটা সময় সেই ভূমিকা পালন করেছে। তো মা সেই ফরাসি দেশে এসেছিলেন কেন? যে নতুন যে চেতনা, যে আটপৌরে চেতনা দিয়ে, সমকালীন চেতনা দিয়ে পৃথিবীর যে নিত্য নতুন যে সমস্যা, তার যে সংকট, মানুষ তাকে ধরতে পারছে না, বুঝতে পারছে না, তার নিরসনও করতে পারছে না। তার প্রমাণ সাম্যবাদী যে আদর্শ ফ্রেঞ্চ রেভলিউশন দিয়েছিল, তারপর পৃথিবীর ইতিহাসে কতগুলো বিপ্লব ঘটে গেছে। প্রথম বিপ্লব ইউরোপে, রাশিয়ায়, তারপর এশিয়া ভূখণ্ডে, চীনে 1949 সালে, ভারতবর্ষ স্বাধীনতার 2 বছর পর, তারপর ইউরোপীয় দেশগুলোতে মানুষের, নিপীড়িত মানুষের, তার মধ্যে একটা সমতা আনার জন্য আয় বন্টনের, ক্ষমতা বন্টনের এই সাম্যবাদী আদর্শ প্রচার করেছিল। কিন্তু ইতিহাস বলছে যে বাইরের দিক থেকে তুমি যতই পরিবর্তন করো, মানুষ যদি ভিতর থেকে পরিবর্তন না হয়, সে সমস্ত পরিবর্তনকে সে নিজের স্বার্থে অপব্যবহার করবে। এবং লেট হিস্ট্রি জাজ বইতে জন ব্রোডফ, রাশিয়ার বিখ্যাত দার্শনিক, সোভিয়েত রাশিয়ার, তিনি একটি বই লিখেছিলেন, লেট হিস্ট্রি জাজ। বেস্ট সেলার হয়েছিল সে সময়। তিনি দেখিয়েছিলেন যে রুশ বিপ্লব যে পরিবর্তন এনেছিল, সেই পরিবর্তনটা হচ্ছে বাইরের জগতের, কিন্তু ভিতরে ভিতরে মানুষ যে পরিবর্তন হয়নি, তার প্রকৃতির সংশোধন হয়নি, প্রকৃতির আত্মানুশীলন হয়নি, সে নিজেকে নিজের আয়নায় দেখতে শেখেনি, তার মধ্যে যে পশুত্ব সে বহন করছে। শ্রী অরবিন্দ যে বলছেন, ম্যান ইজ নট ম্যান, ম্যান ইজ এ থিঙ্কিং অ্যানিম্যাল। মানুষ চিন্তাশীল পশু। শ্রী অরবিন্দ বলেছেন, হ্যাঁ চিন্তাশীল, কিন্তু সে পশু। কখনো কখনো তিনি বলছেন, ম্যান ইজ এ অ্যানিম্যাল ম্যান। সে আদর্শের কথা বলে, বাস্তবে তার কার্যসিদ্ধির জন্য, তার স্বার্থপরতার জন্য, তার আত্মপরতার জন্য সে আদর্শের সাথে কম্প্রোমাইজ করে। তার মধ্যে পক্ষপাতিত্ব, নেপোটিজম, দলতন্ত্র, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র কাজ করে। ফলে মানুষ বলে এক, করে এক। এ দ্বন্দ্ব চিরকালের, অন্তত একটা আদিম কাল থেকে একটা সময় পর্যন্ত, যেদিন প্রথম আধুনিক মানুষের আবির্ভাব হয়েছিল হোমোসেপিয়েন্সের, তারপর থেকে যে সভ্যতা এগিয়েছে, তারপর থেকে এই সমস্যা কেউ দূর করতে পারেনি। পৃথিবীতে অনেক আদর্শ এসছে, অনেক মহামানবেরা এসছে,
পৃথিবী কিন্তু খুব একটা বদলায়নি। সমকাল কিছুটা আলোকিত হয়েছিল। ভারতবর্ষকে দেখলে কি মনে হয় ভারতবর্ষে এত মনীষীরা, এত অবতার কল্প পুরুষরা এসেছিল? বাংলায় মনে হয় যে বাংলা ছিল ভারতবর্ষের পুরোধা, যে বাংলার রেনেসাঁ বিখ্যাত? মনে হয় বাংলায় শ্রীরামকৃষ্ণ একদিন জন্মেছিলেন, শ্রীচৈতন্য জন্মেছিলেন, বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ জন্মেছিলেন? মনে হয় এখন তাকালে? মনে হয় না। ওগুলো ইতিহাস, ওগুলো স্মৃতি চর্বিত চর্বণ। সমাজের মধ্যে তা কখনো অনুসৃত হয়নি। তার কারণ আদর্শ মানুষ গ্রহণ করে না, মস্তিষ্ক গ্রহণ করলেও তার প্রকৃতি গ্রহণ করে না। সুতরাং প্রথমে মস্তিষ্ককে তৈরি করতে হবে, যে ঊর্ধ্বের যে আলো, বুদ্ধি শাসিত যে স্তর, তাকে ছাড়িয়ে যে ঊর্ধ্বের যে পরম চৈতন্যের আলো, সে যতক্ষণ না পর্যন্ত মস্তিষ্কে নামছে, মস্তিষ্ক তাকে জাগা করে দিচ্ছে, যতক্ষণ না তার তর্কবুদ্ধি, যুক্তিশাসীয় বুদ্ধিকে সে সরিয়ে দেওয়ার সাধনা করছে, ততক্ষণ পর্যন্ত ও সব তন্ত্র শেষে পণ্ডতন্ত্র। তাই মা ফরাসি দেশে এসেছিলেন। ফরাসি দেশ হচ্ছে চিন্তাশীল জগতে পৃথিবীর প্রতিভূ ছিল। মা ফরাসি দেশে এসে মা সেই আলোকে নামিয়ে এনেছিলেন মায়ের মস্তিষ্কের মধ্যে। মা ফরাসি দেশের মস্তিষ্কটি তৈরি করছিলেন এবং সমগ্র পৃথিবীর মানুষ যাতে সেই আলোকে ধরতে পারে, গ্রহণ করতে পারে, মাকে আসতে হয়েছিল সেই জন্য ফরাসি দেশে। সেই জন্যই মা ফরাসি দেশে এসেছিলেন, যে আগে মস্তিষ্কের মধ্যে সেই নতুন চেতনা আরো নামবে, তবে সে তার নিম্ন প্রকৃতির মধ্যে তারপরে সে ধারণ করবে। প্রকৃতি রূপান্তরের পর্বটা দীর্ঘ প্রক্রিয়া, অভ্যাস যায় না মলে। আমরা আদর্শের কথা বলছি, আমরা এখানে বক্তৃতা দিচ্ছি, আমরা গান করছি, কিন্তু আমরা যখন আসছি, এখানে প্রবেশ করছি, আমরা বিস্মৃত হয়ে যাচ্ছি। প্রকৃতি আমাদের ভুলিয়ে দিচ্ছে আমাদের লক্ষ্য কী, আমাদের উদ্দেশ্য কী, আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে দিন যাপন করতে হবে। এটা কিছুক্ষণের জন্য, এটা কোনো একটা অনুশাসন পর্ব নয়, সমগ্র জীবনই যোগ। অর্থাৎ সমগ্র জীবন একটা জীবন শৈলী। যোগ কর্মসু কৌশলম, গীতায় বলা হচ্ছে, যোগা স্কিল ইন ওয়ার্ক। সেইটা আমাদের ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত জীবনশৈলীর মধ্যে আনতে হবে। নেই আমাদের জীবনে। মা সেই আলোটাকে ধারণ করেছিলেন। মা আসতে হয়েছিল মাকে ফরাসি দেশে সেই জন্য, কারণ মা হচ্ছেন সেই জগৎজননীর দেহাধার। আমি আগের দিন বলেছি, আপনারা যারা এর সাথে পরিচিত তারা জানেন, মাকে যেদিন প্রথম মাদাম তেও দেখেছিল আলজেরিয়াতে, মা তখন অপূর্ব সুন্দরী মহিয়সী নারী, সর্বগুণ সম্পন্না। সেই মাকে দেখে আলজেরিয়াতে গুহ্যবিদ্যার শিরোমণি, পৃথিবীর বিখ্যাত মাদাম তেও বলেছিল, তুমি কে জানো? মা বলেছিলেন, না, তবে আমি জানি আমি এই পৃথিবীর মানুষ না, আমার মধ্যে একটা অন্য। মা ছোটবেলার থেকেই তার ভিতরে অতীন্দ্রিয় সমস্ত উপলব্ধি হতো। মাদাম তেও বলেছিল, তুমি হচ্ছে সেই পরাৎপরা জননীর দেহাধার। আগের দিনও বলেছি, যারা আগের দিন আসেননি দু চারজন, তাদের জন্যই বলছি, একটু পুনরাবৃত্তি হচ্ছে মনে হতে পারে। বলেছিল, তুমি কি করে বুঝলে? বলে, আমি বুঝলাম আমাদের তন্ত্রশাস্ত্রে আছে, বুদ্ধবিদ্যায় আছে, তুমি অতীন্দ্রিয় দৃষ্টিতে যদি কোনো মানবীর মাথার উপর 12টি নক্ষত্র খচিত ডায়মন্ডের মতো একটা মুকুটের মতো দেখো, জলজল করছে, জানবে সেই আধারে জগৎজননী এসেছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তুমি সেই পরাৎপরা জননীর দেহাধার। মা বললেন, আমাকে মাদাম তো কনফার্ম করে দিলেন। সেই মা দিনের পর দিন পৃথিবীর উন্নতির জন্য, যে পৃথিবীর উন্নতির জন্য সারা জগৎ ভেবেছে, অধ্যাত্ম ক্ষেত্রে ভাবনা হয়েছে, জড়তন্ত্রে ভাবনা হয়েছে, জড়বাদী দর্শনের ভাবনা হয়েছে, কিন্তু জগৎ বদলায়নি। স্বপ্ন সবাই দেখেছেন,
মা সেই স্বপ্নটা নিয়ে মা শুরু করেছিলেন, তাহলে মুশকিল আসানটা কোথায়? মা এই প্রশ্ন দিনের পর দিন করেছেন। আমরা মা পণ্ডিচেরিতে আসার আগে মায়ের পুরনো লেখা যদি পড়ি, ওয়ার্ডস অফ লং এগো, সেইখানে মা বলছেন শ্রী অরবিন্দের সাথে সাক্ষাৎ হয়নি। কত তার আগে মা তিনি প্রেডিক্ট করছেন পৃথিবীতে নতুন একটা প্রজাতি আসবে, নতুন একটা আলো নেমে আসবে যা পৃথিবীতে কখনো আসেনি। তখনই মা বলছেন, অথচ এটা কতকাল পরে শ্রী অরবিন্দ আলিপুর জেলে বিবেকানন্দের সাথে যখন 15 দিন সূক্ষ্মদেহে সাক্ষাৎ হয়েছিল, বিবেকানন্দ বলে গিয়েছিলেন তিনি জড়দেহে থাকতে কাউকে বলতে পারেননি। তার এই অনুভূতি হয়েছিল যে একটা ঊর্ধ্বতর অতিমানস চেতনা আছে, ওই চেতনাটা যতক্ষণ পৃথিবীতে অবতরণ করানো হচ্ছে ততক্ষণ কোনো স্থায়ী মুশকিল আসার নেই। কেন ওই চেতনাটাই পারে মানুষের প্রকৃতি রূপান্তর করতে, আর কোনো চেতনাই পারে না। সাধকদের যত বড় উপলব্ধি, যতক্ষণ না সে অতিমানস চেতনায় উঠছে, সেখান থেকে নামিয়ে আসছে, ততক্ষণ প্রকৃতির পরিবর্তন হবে না। সেই জন্য পৃথিবী বদলায়নি। সেই জন্য বিবেকানন্দকে বলতে হয়েছে প্রকৃতি হচ্ছে কুকুরের লেজ, তাকে টেনে রাখো সোজা থাকবে, ছেড়ে দাও বেঁকে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, শ্রী অরবিন্দের আগে পর্যন্ত পৃথিবীতে যে সাধনা হয়েছে সেটা রূপান্তরের সাধনা নয়। কেন বিবেকানন্দের কথাতেই কনফার্ম যে তুমি টেনে রাখছো সোজা যাচ্ছে, অর্থাৎ অনুশাসন দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, আইন দিয়ে, নিয়ম শৃঙ্খলা দিয়ে তাকে নাক পাশে জড়িয়ে রাখছো, ততক্ষণ সে ঠিক থাকছে। তাকে ছেড়ে দাও, আবার সে পুনরায় তার নিজের জায়গায় ফিরে যাবে। সেজন্য বিবেকানন্দ বলেছিল না, দেশ থেকে উঠে যাক তো আইন কানুন পুলিশ, দেখবো মানুষ কত সৎ। সেই বিবেকানন্দকে যে কথা বলতে হয়েছে, সেই কাজটি শ্রী অরবিন্দকে করতে হয়েছিল আলিপুর জেলে। বিবেকানন্দ বলেছিলেন, এই কাজটা যতক্ষণ না হচ্ছে পৃথিবীতে, ততক্ষণ ওই কুকুরের লেজের মতোই মানুষের কিচ্ছু পরিবর্তন হবে না। বড় বড় কথা বললে হবে না, আর রোজ সাবিত্রী গীতা পাঠ মুখস্থ করলে হবে না, ধ্যান করলে হবে না। প্রকৃতি রূপান্তর একদম প্রতি মুহূর্তের অনুশীলন। আমরা গেট থেকে ঢুকলে ভুলে যাই সব, খোঁজ গল্প করি, বেরিয়ে গেলে তো কথাই নেই। হাট বাজারের দুনিয়ায় কোথায় আমার সেই চেতনার সাথে সাযুজ্য, সেই টিউনিং থাকে না। তাহলে অল লাইফ ইজ যোগটা কোথায়? অল লাইফ ইজ যোগ কোথায়? আমি নিজেকে প্রশ্ন করব। আমি এই মুহূর্তে খোঁজ গল্প করছি, অবসর পেলেই ইজ দেয়ার এনি অনুশীলন? অল লাইফ ইজ যোগ। তার মানে কি আমরা হাসি ঠাট্টা, আমরা সংসার হবো, আমরা সংসার করবো না? করবো একটা নতুন আলোকে, নতুন চেতনায়। তার আদলটাই অন্য হবে, তার আদলটাই অন্য হবে। দেখেননি আশ্রমে গেলে সেখানেও ছেলেমেয়েরা তাকে সাধকদের মধ্যে আদান প্রদান, দেখেনি অরবিলে গেলে তারাও বিপুল কর্মযজ্ঞ করছে, দেখেননি? তাদের চোখ বলে দেবে, তাদের আচার আচরণ বলে দেবে, তাদের অঙ্গভঙ্গি বলে দেবে, সবই সংসারী মানুষের মতো করছে, কিন্তু চেতনাটা অন্য জায়গায় যুক্ত আছে। আদলটাই বদলে গেছে। আমাদের তো আদল বদলায়নি। আমি তো প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আদল বদলায়নি। আমি নিজেকেও দেখছি, আর নিজেকে প্রতি মুহূর্তে বলছি, আর কবে বদলাবে? আর কবে বদলাবে? মৃত্যুর আগে, চলে যাওয়ার আগে আর কবে বদলাবে? এই কাজটা নিয়ে মা শুরু করেছিলেন এবং তার বিপুল অনুভূতি হতো। তিনি যখন নিদ্রায় থাকতেন, জাগরণে থাকতেন, তার নানান রকম দর্শন হতো। সেই দর্শনের মধ্যে যে শিক্ষকরা আসতো সূক্ষ্মদেহে, একটু আগে পড়ল, প্রজ্ঞা পড়ল না বোম পড়লো, এই অংশটা ওম পড়ল। সেখানে মা বলছেন, বহু শিক্ষক আমাকে এসে সূক্ষ্ম দর্শনে দেখা দিতেন। আমার বিশ্বাস হয়েছিল, প্রত্যয় হয়েছিল, সাক্ষাৎ এই পৃথিবীতে তাদের সাথে দেখা হবে। এবং মা বলেছেন অনেকের সাথেই দেখা হয়েছে, কিন্তু একজনকে তিনি দিনের পর দিন দেখতেন, উজ্জ্বল শ্যাম বর্ণ সেই জ্যোতির্ময় পুরুষ। মা জানতেন মা শ্রীকৃষ্ণের কোনোদিন ছবি দেখেননি। মা মনে করতেন, শুনেছেন সেই স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কথা। তিনি গীতা পড়েছেন। তাকে একজন বাঙালি সেই সময় একটা অক্ষম ফ্রেঞ্চের অনুবাদ দিয়েছিলেন মাকে। মা তখন পড়েছেন। মা ভেবেছিলেন এই বোধহয় কৃষ্ণ যাকে দেখছি। অনেক ঘটনাক্রম বলতে পারবো না, কেন সময় বাধা।
আমাকে এর পরে লম্বা সেশনটা, আসল সেশনটা করতে হবে। মা এলেন তার স্বামীর সাথে, আজকের দিনে দেখে বিমোহিত, মুগ্ধ, এ কি, কাকে দেখছি? আমি যাকে দিনের পর দিন সূক্ষ্ম দর্শনে দেখেছি শ্রীকৃষ্ণ বলে, এই তো সেই শ্রী অরবিন্দ। সাষ্টাঙ্গে প্রণিপাত হয়ে গেলেন। তার আগে মার বিপুল সিদ্ধি ছিল, বিপুল সিদ্ধি, সে কথা বলা যাবে না, বললে অন্তত আধ ঘন্টার একটি ক্লাস বা আলোচনা পর্ব চলবে, উপন্যাসের মতো সেগুলো শুনতে বলা যাবে না, লোভ সংগ্রহণ করতে হবে সময়ের জন্য। সেই বিপুল সিদ্ধি নিয়ে মা যখন শ্রী অরবিন্দের কাছে এলেন, দেখা মাত্রই বুঝতে পারলেন কোনো পূর্ব সিদ্ধি, কোনো পূর্ব সাধনাই যথেষ্ট নয়। অতীতের ধারায় শ্রী অরবিন্দ যে দায়িত্ব নিয়ে যে নতুন পথ নিয়ে এসছেন, সেই পথকে অনুসরণ করতে হলে পুরনো সিদ্ধিকে মুছে ফেলে দিতে হবে। আমরা সামান্য একটা কিছু শিখলে আমাদের পরিবার থেকে, সেটা সারা জীবন চর্বিত চর্বণ করি, নস্টালজিক হই, তাকে ছাড়তে পারি না। আর মা সমস্ত সিদ্ধিকে স্লেটের মতো মুছে ফেলে দিলেন। শ্রী অরবিন্দ বললেন, পৃথিবীর ইতিহাসে বিরল, আমি জানি না এটা সম্ভব কিনা। মা যেটা করলেন, সমস্ত সিদ্ধিকে স্লেটের মতো মুছে ফেলে দিলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শ্রী অরবিন্দকে সারেন্ডার করে দিলেন। শ্রী অরবিন্দ বললেন, পৃথিবীর ইতিহাসে যে সমর্পণের যোগ গীতাতে আছে, কিন্তু এই যে সর্বাঙ্গ দিয়ে সমর্পণ, আনপ্যারালাল, আনপ্রেসিডেন্টেড, সেই ঐতিহাসিক মুহূর্ত আজকের দিনে। এবং মা বললেন, যে জন্য আমি এসেছি, যে জিনিস খুঁজছি আমি পেয়ে গেছি, আমি জানি আমার ভবিষ্যৎ শ্রী অরবিন্দের পাশে। কিন্তু 1 বছর অতিক্রান্ত হলো। 21শে ফেব্রুয়ারি 1915 সাল, তখন প্রথম বিশ্ব মহাযুদ্ধের দামামা বেজে গেছে। মাকে ফিরতে হবে, মার ইচ্ছে ছিল না ফিরে যাবেন। সে অশ্রু সজল নয়নে মা চলে যাচ্ছেন। মা বলছেন, কি বেদনা, সারা জীবন, মানে যতদিন ছিলেন একটা ভিতরে বেদনা। কিন্তু মা তার আত্মকথায় বলেছেন, তারপর থেকে নট ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড তিনি শ্রী অরবিন্দের সাথে তো কখনো সংযোগ ছিন্ন হয়নি। এই সে ঐতিহাসিক মুহূর্ত। মা তারপর অনেক বছর কাটিয়ে স্থায়ীভাবে ভারতবর্ষে এসে গিয়েছিলেন শ্রী অরবিন্দের পাশে সেই যুগ্ম সাধনা করার জন্য 1920 সালের 24শে এপ্রিল। আজকের দিন হচ্ছে সেই প্রথম ভারতবর্ষে পদার্পণের দিন, সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা স্মরণ করছি সেই মুহূর্ত। নমস্কার।